নেগেটিভ ব্লাডগুলো ছাড়া মিস হয় না। এছাড়া আমরা বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সম্পৃক্ত আছি। এছাড়া সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আমরা সবসময় সবার পাশে থাকার চেষ্টা করি। শামীম সন্তান প্রত্যয় জনাব মোহাম্মদ মনিরুজ্জামানের সন্তান। উনি মাত্র 4 বছর বয়সে ইহকাল ত্যাগ করেছেন। তারই স্মৃতির উদ্দেশ্যে মূলত এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। আমি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান ভাইকে বলবো কিছু বলার জন্য। আজকে সার্ভিস সম্মান প্রত্যয় বৃত্তি প্রকল্প অনুষ্ঠান 2025 উপস্থিত আর্টস বাংলাদেশ সংস্থা নির্বাহী পরিচালক মহোদয়, উপস্থিত আমার শিক্ষাগুরু, অপরিচিত প্রতিষ্ঠানের পরিচালক সহ উপস্থিত আমার সামনে উপবিষ্ট আমাদের বৃত্তিপ্রাপ্ত মেধাবী তরুণ ছাত্ররা এবং তাদের অভিভাবক কিন্তু আসসালামু আলাইকুম। আসলে একটা সন্তান হারানোর যে ব্যথা, এটা আসলে আমি মনে করেছি যে টাকা পয়সা আসলে কোনো ব্যাপার না, কিন্তু একটা সন্তান বেঁচে থাকাটাই অনেক বড় ব্যাপার। আমি মনে করি আমরা আর্থিকভাবে যে খুব বেশি স্বাবলম্বী সেরকম না, কিন্তু তারপরেও সন্তান হিসেবে তার প্রতি আমাদের যে দায়িত্ব ছিল, আমি মনে করি মানুষের আমার সন্তান আমি মানুষ করতে পারি নাই, সুযোগ হয় নাই, আরো 5 জন সন্তান যেন কিছুটা হলেও উপকৃত হয়। আমি সেই ধারণা থেকেই আমি মনে করি যে আমি একটা উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের সহযোগিতা পাইলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি আর আসলে বলছি না, আপনাদেরকে আমার সন্তানের জন্য দোয়া করতে বলে আমি ধন্যবাদ। বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুল আলম। আসসালামু আলাইকুম। সাইন সম্মান প্রত্যয় শিক্ষাবৃত্তি 2025 এই চালু করা উপলক্ষে যে অনুষ্ঠান এবং আমাদের বড় ভাই সালাম টাকা অঙ্কে না দেখে যদি মনে করেন যে হাত প্রসারিত করতে যাচ্ছে, 2010 সাল থেকে আমরা শিক্ষা দিতাম এবং এটা বিচ্ছিন্নভাবে দিতে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি বিভিন্ন সময়। এই অর্থ বছরও আমরা 12 লাখ টাকার কাছাকাছি শিক্ষাবৃত্তি। তো আমাদের এই শিক্ষাবৃত্তি টাকার অঙ্কে আমরা দেখেছি, আমাদের শিক্ষাবৃত্তির টাকায় আমাদের ছেলে মেয়েরা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেছে। আমাকে মাঝে মাঝে বলে যে মাঝে আমার মনে যাওয়া একদিন বলছে ভাই এগুলো একটু প্রচার দরকার। আমরা প্রথম এবার অ্যানুয়াল রিপোর্টে এটা নিয়ে আমরা প্রচারটা এই জন্য দরকার। মনিরুজ্জামানের যুক্তি আছে যে আমাদের এটা দেখে আলো দিয়ে আজ থেকে 4 মাস আগে একটা মেয়ে বৃত্তির জন্য একটা আবেদন এসেছে, মাসে 2000 টাকা বৃত্তির। এরকম বৃত্তি যে মেয়েটা নিজেই বলতেছে যে আমার শরীর বিক্রি করে লেখাপড়া করতে হবে। বলেন কি কথা, অনেক বড়। এবং তার রেজাল্ট আমার ছেলে মেয়ের রেজাল্টের থেকেও ভালো। এই জন্য আমার ছেলে মেয়ের সাথে কম্পেয়ার করলাম। আমার ছেলে 35,000 টাকা করে 2জন হাউসটি করে বেতন দিতে, আর তার দরকার 2000 টাকা। আমরা সেই মেয়েটার 2,500 টাকা দিয়ে চালু করেছি। এরকম আমাদের 23 জন ছেলে মেয়ে বৃত্তি পায়। এটা হলো ভালো দিক। খারাপ দিকটা হলো যে আমরা যাদের বৃত্তি দিই তারা বলা নেই করা নেই, বলেছি সায়েন্সে পড়বা, ওরা কবে আর্টসে পরীক্ষা দিয়ে দিয়েছে আমাদেরকে না জানিয়ে। কিন্তু 2-3 জন প্রাইভেট পড়ার নাম করে
টাকাও আমরা দিয়েছি বিশ্বাসের দিই, এবং গার্জিয়ানরা জানেই না ইন্টারমিডিয়েট পাস পর্যন্ত যে তার ছেলে মেয়ে আর্টসে পড়ে না সায়েন্সে পড়ে। বুঝতে পেরেছি? আমাদের গ্রামে এই পাশেই তো আমাদের গ্রাম বাসিন্দা, আমার গ্রামেরই একটা মেয়ে আর্টস থেকে সায়েন্সে গেছে। অর্থের কষ্টে লেখাপড়া মেধাবী ছেলে মেয়েদের বন্ধ হয়ে গেছে, আমার দেখা চোখে খুব কম লেগেছে। আমরা যে আর্থিকভাবে সফলভাবে পড়াশোনা করেছি তা না, আর্থিক অনটন আমাদেরও থেকেছে, কিন্তু আমাদের গার্জিয়ানরা খুব স্ট্রং ছিল, খুব স্ট্রং ছিল। আমরা এই মাসিলা হাই স্কুল থেকে পড়ে যশোরে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। কলেজ জীবন থেকেই শপথ করেছি যে কোনোদিন চাকরি দরখাস্ত করবো না, কিন্তু পেশাগত জীবনে আলহামদুলিল্লাহ ভালো আছে। এই জন্য আপনাদের এটা গার্জেনদের উদ্দেশ্য বলছি, বাচ্চারা এটা বুঝবে না। আপনাদের সচেতনতা হবে, টাকা পয়সায় কারো লেখাপড়া বন্ধ হয় না, এটা আমার এখন বিশ্বাস হয়। কারণ আমরা যখন কাউন্সিলিং করি, আমাদের যারা বৃত্তি পাই, আমরা বৃত্তির টাকা দিয়েছি, বৃত্তির টাকা দিয়ে সরাসরি মার্কেটে যে কাউন্সিলিং দিয়ে পাইছি সরাসরি। কারণ আমাদের তো টিম আছে সব জায়গায়, এই 11টা জেলায় আমাদের টিম আছে, যে কোনো ছেলে মেয়ের বাড়ি আমাদের যে কোনো লোক ইন্টারভিউ করতে। এই জন্য শিক্ষাবৃত্তির ব্যাপারে আমি বেশি কিছু বলবো না, শুধু গার্জিয়ানদের বলবো যে আপনাদের বাচ্চারা যদি ভালো রেজাল্ট করে, তাহলে আমি কিন্তু আমাদের চৌগাছা সমিতি ঢাকা আছে, সেখানে একবার আমি ঘোষণাই দিলাম যেরকম, কারণ আমরা জানি কোন লেভেলে ঝরে যায় হচ্ছে 9 to ইন্টারমিডিয়েট। আমাদের বন্ধুদের দেখেছি, বান্ধবীদের দেখেছি, এই সময়টা খুব সেন্সিটিভ, এই সময়টা ছেলে মেয়েদের আবেগের সময়, এই সময়টা অভিভাবকদের বেশি দায়িত্ব নেওয়ার সময়, বেশি সময় দেওয়ার সময়। ইন্টারমিডিয়েট পাস করার পর যদি সে ইউনিভার্সিটি কলেজে চলে যায়, সে নিজের দিক সে নিজে ভালো মন্দ বুঝতে পারবে। আমাদের যতগুলো ড্রপ আউট হয়েছে এই ক্লাস 9-10 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এসএসসিতে খুব ভালো রেজাল্ট করেছে আমাদের মাধবপুরের একটা মেয়ে। আমার স্কুলের এক স্যার সুপারিশ করলো দেওয়ার জন্য, আমি মেয়েটা জিজ্ঞেস করে বললাম যে বাড়িতে কত পাবো, বলো 2000, আমি আর কত দিতে পারি, নিজেই বললো 3000। সে এসএসসিতে গোল্ডেন এ ক্লাস পেয়েছিল, কিন্তু ইন্টারমিডিয়েটে যে এ পেয়েছে। তার মানে এখানে টাকা পয়সা একটা সমস্যা নেই। এখন আমরা যখন খোঁজ দিতে গিয়েছি তখন দেখছি কাজটা একটা ভালো করিনি, ঘুরে বেড়েছি, নতুন শহরে গেছে ঘুরে বেড়েছি। এইটা আপনাদের বলার উদ্দেশ্য হলো গার্জিয়ানদের একটু সচেতন করার জন্য এই কথাগুলো বললাম। আপনার মেয়ে 3-তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, সময় দেন, একটু সময় দেন। আমার মার কথাই যদি আমি বলি, আমরা যদি রাতে ঘুমিয়ে পড়েছি তাহলে আমাদের খাওয়া জন্য ডাকি, এখন খাবার নিয়ে তো আপনারা ঘুরে বেড়ান, ঘুমিতে তোলেন, মারেন। আমিও আমার বাচ্চাদের ক্ষেত্রে দেখেছি, বলে একটা দুটো বাচ্চা না খেয়ে থাকবে এটা মানে না, কিন্তু আমার মারা এটাকে শাস্তি হিসেবে দেখেছি যে রাতে আমাদেরকে ডাকে নাই, আমরা ঘুমিয়ে পড়েছি, তারপরে যখন খিদে লেগেছে তখন আমরা সেই পান্তা ভাত শিকের থেকে তরকারি নামিয়ে তারপর আমরা খেয়েছি, অথবা তরকারিও জাল দিয়েছি। সেইভাবে মানুষ হয়েছে, সেইভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছি, মানুষের দেখা শুরু হয়েছে। এখন 5-10 হাজার টাকা দেওয়ার সুযোগ হয়েছে মানুষের। এইসব সুযোগগুলো যাতে আপনাদের ছেলে মেয়েরা চাইতে পারে, আপনাদের যাতে অধিকার তৈরি হয় আমাদের উপরে, সেই জন্য আমরা আশা ব্যক্ত করবো আপনাদের কাছে যে আপনাদের সন্তানদের সময় দেন, ভালো পড়াশোনা পান, ভালো পড়াশোনা করে লেখাপড়া বন্ধ হবে না, অর্থ কষ্ট ভুগবেন। আপনারা যা খান আপনার বাচ্চারাও তাই খাওয়ান, কিন্তু অর্থ কষ্টের যে জিনিসটা এটা আমাদের দেখা শুরু হয়েছে। আর আমাদের মনির যেটা শুরু করেছে, এটা তার সন্তানের 4 বছরের একটা সন্তান, মাঝে মাঝে আমার সামনে আসে, রুমে এসে খুব আবেগের সাথে কথা বলে। সন্তান হারানোর একটা আবেগ আছে। আমারও একটা 2 মাস বয়সে একটা মেয়ে মারা গেছে, প্রথম সন্তানের প্রতি একটা টান কাজ করে, তাই না? আমার সেই মেয়েটার নাম ছিল বর্ণা। সে 2 মাস 19 দিন বেঁচে ছিল, 2 মাস 19 দিনের মধ্যে 2 মাসে হসপিটালে ছিল। ওর একটা যন্ত্রণা আমরা জানি, তখন আমি আর্থিকভাবে সচ্ছল ছিলাম না, খুব অভাবে ছিলাম, এরকম অবস্থা। তখন হসপিটালে লাখের কাছাকাছি বিল আসলো, তখন বিল কিভাবে দেবো এটা নিয়ে একটা চিন্তা ছিল, বুঝছেন? এই টাকা পয়সার যন্ত্রণা আমরা জানি কষ্টের, এটা যে পরিমাণ যেটাই হোক
আপনারা এটা ছোট করে দেখবেন না, এটার থেকেই বড় অঙ্কে শুরু হবে। মনির যেখানে না পারবে সেখানে আমি আজ বাংলাদেশের প্রধান হিসেবে মনিরকে সহকর্মী হিসেবে আমি সাপোর্ট দিয়ে দেবো। আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলি যে আমি আপনাদের জন্য কিছু টাকার ব্যবস্থা করেছি। ব্যাগগুলো আমাদের আরব বাংলাদেশের নির্বাহী পরিষদ মহোদয় আপনাদের উদ্দেশ্যে দিয়েছেন, এই জন্য আমরা আরেকবার ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে অভিভাবকদের পক্ষ থেকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। আসসালামু আলাইকুম। আজকে এই মহতি অনুষ্ঠানে আমাদের সভাপতি আমার বন্ধু আবু সেলিম আর স্বামী ঘনিষ্ঠ বিভিন্ন জায়গা থেকে আসা অভিভাবক আমার সন্তান মহল ছাত্রছাত্রী আমার আন্তরিক ছিলাম। আসসালামু আলাইকুম। আসলে যদিও তারপরে আমার মনিটা এবং মনিরের ছেলের জন্য আমি জানি হঠাৎ করে একদিন বাজারে তানভীর আর ছেলে ওরা থেকে এই বিষয়ে কথাবার্তা বলা, কারণ আমি বলছি আমার মেয়েটার নাম দিয়ে দিয়েছেন, আমার মেয়েটা ক্লাস করে উঠেছে নাম দিয়ে দিয়েছেন, তানভীর বলছে তো পরীক্ষা দিতে, আমি ঠিক আছে পরীক্ষা দিব। পরীক্ষা যদি সেই দিন থেকে ওর পড়াশোনা ভালো লাগে, আমি একেবারেই এক সপ্তাহ পড়িয়ে নিয়ে তারপরে আমি অনুষ্ঠানে টাকা পয়সা নিয়ে একটা বড় মানুষ করে এটা মনের একটা চালু করেছে, এটা তো সারা আত্মীয় বাড়ি সারা প্রসার হয়ে গেছে সারা আত্মীয় বাড়ি যে আমার মেয়ে বৃদ্ধি পেয়েছে একটা বেসরকারি একটা বৃদ্ধির অনুষ্ঠান করে সাথে আমি এত খুব খুশি। আমার মেয়ে তো আমি আসবো না, আমি তান্দুরির সাথে বলতে শুক্রবারে যাবো না, ও আসবো না, আমি যাবো অনুষ্ঠানে যাবো। এই অনুষ্ঠানটা করেছে মনে আমি সংকট ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আলমের সাথে আমার পরিচয় নেই ছেলেমেয়েটা আমি অনেকবার নাম শুনেছি আলমের, আমি আজকে সশক্তি দেখলাম। আমি যখন লেখাপড়া করেছি মান্নান স্যার আমরা চৌকাছাড়ি স্কুলে চৌকাছাড় কলেজে ভাষা মান্নান স্যার আমাদের অর্থনীতি পড়াতে আমি 2 বছর পড়েছি স্যারের কাছে। আর ছেলেদের কাছে আমি আলমের নাম অনেকবার শুনেছি, কিন্তু আমি সামনাসামনি দেখিনি, আজকে দেখছি। তারপরে আলমের কথাবার্তা শুনে আমার ভালো লাগছে। অত্যন্ত ভালো হচ্ছে অত্যন্ত গভর্নমেন্ট একটা প্রজেক্ট মানুষের কল্যাণে জন্য কি বলা যায় ব্যক্তিগত খুবই খুশি হয়েছে, খুবই আনন্দ পাচ্ছি। আর বিশেষ করে মনির এবং কবিতার বাবার বাড়ি যেখানে ওখানে আমার ওয়াইফ সার্টিফিকেট তো আজকে সকালে আমার বলছে যে আমি ওদের বাসায় সাথে বকিয়েছি, কবিতার সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে। যারা আমি কবিতা এবং মনির পরিবারকে ধৈর্য ধরার জন্য বিশেষ করে ছোট বাচ্চা মাসুমের সাথে তার জন্মবার্ষিকী করেছে করবে ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করি ধৈর্য ধরো সংক্ষিপ্ত পরিমাণে আমরা ধৈর্য ধরো দান করুন। যারা এখানে আরো উত্তর আরো সাফল্য করুন এই কারণে করি আমি আমার বক্তৃতা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আবু সেলিম পরিচালনা করবেন। সাদমান প্রত্যয় শিক্ষাবৃত্তি 2025 উপস্থিত আছেন আর বাংলাদেশের নির্বাহী পরিচালক, উপস্থিত আছে মনির কবিতা দম্পতি, অপরাজিত সদস্য, প্রাপ্ত ছাত্রছাত্রী, তাদের অভিভাবক। আমাদের এখানে আপনারা যারা সামনে বসে আছেন, আমাদের এখানে খুব একজন বড় মাপের মানুষ জনাব শামসুল আলম, সে আজ বাংলাদেশ। আমি কালকে মনির হচ্ছে এখানে যা আছে, মনির আমার ছোট ভাই এবং আমার স্টুডেন্ট মাস্টারি করতে যায়, তখন ও তারপরে বা যে আমার ওখানে সিক্সে ভর্তি হয়, যাই সেখান থেকে পাশ করে আসে। আমি গতকাল মনির কাছে ফোন দিয়ে বলছে যে ভাই আজ বাংলাদেশের সারা বাংলাদেশে প্রায়
কত মুনির 5,000-এর উপরে? না 575 জন স্টাফ আছে। 525 জন, 600 জন স্টাফ তাদের আন্ডারে চাকরি করে। তো যাই হোক, তার পরিচালক আলমকে আমি চিনি, হচ্ছে সে তার বাড়ি মাসলে, আমি মাসলে শুনে মাসলে করি। সে আমার ছোট ভাই, তার এক ভাই হচ্ছে আমার বন্ধু রেজাউল ইসলাম, আর তার বড় ভাই হচ্ছে আমার স্যার। তো সেই সুবাদে তাদের সাথে অনেকবার দেখা সাক্ষাৎ হয় এবং মাঠে কোনো প্রোগ্রাম করলে তারা থাকে। তো যাই হোক, আমি আজকে আমরা শুধু বলি আমাদের যে অপরাধ সংগঠন সেটা হচ্ছে 2013 সালে। আমি তখন কেবল চৌকাছায় গেলে আমার গ্রাম থেকে কিছু ছেলেমেয়ে, আমাদের রহমত আছে, তানভীর আছে, এরা যে বললো যে ভাই গ্রামে একটা শিক্ষামূলক একটা প্রচার চালানোর জন্য, তো আমরা সেখানে কিছু করতে চাই, কিন্তু আপনার সামনে থাকতে হবে। আমাদের সামনে যদি আপনি থাকেন এখন তাহলে আমরা এটা করতে পারি। আমি বললাম যে ঠিক আছে, তোমরা বলছো। তো আমি বললাম আমি একটু সময় নিলাম, নিয়ে আমার 2 মাস পরে আবার ওরা সেই 2 মাস পরে আবার গিয়েছে, যে আমার বললো আমার ঠিক আছে, আমরা একটা গ্রামে বসে আমরা কি করা যায়, ঠিক আছে। ছেলেমেয়েদের বললো আমি তো কোনো স্টুডেন্ট যদি মানে টাকা পয়সা হবে ফর্ম ফিল আপ করতে পারছে না, আমি এইখানে যে হাজি মাদ্রাসা স্কুল আছে অনেকবার গিয়েছি হেডমাস্টারের কাছে, এই বেতন থেকে ছেলেপিলে বা অন্য কারা ছেলেপিলে, স্যার আপনি একটু অনেক সময় আমার কথা শুনেছে, অনেক সময় শুনিনি, কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করে আমরা অনেক ছেলেমেয়েদের করেছি। এখন আপাতত বর্তমানে এগুলো এখন করা লাগে না। তখন আমার কাছে কিছু ছেলেমেয়ে এখনো গার্জেনরা ফোন দেয় যে আপনি যদি একটু বলে দেন তাহলে আমাদের কাজটা একটু সহজ হয়, তো সেটা আমি করি। আর আমাদের এই সংস্থাটা শুধু এখন শিক্ষাবৃত্তি বা শিক্ষা উপকরণ না, মাঝে এটা আমরা যুব উন্নয়নের সাথে এটা আমরা একটা রেজিস্ট্রেশন করে নিয়ে এখানে যারা গবাদি পশু, হাঁস মুরগি পালন, বৃক্ষরোপণ, আর একটা কি আছে এখানে আমাদের মাঝে মাঝে কর্মশালা হয়, ট্রেনিং এর ওরা করতে আসে, আমাদের এই স্কুলটাকে ভেন্যু হিসেবে আমরা ব্যবহার করা হয়। তো যাই হোক, এটা এইভাবে চলছে। এখন হঠাৎ করে মনির দম্পতি তাদের সন্তান সাদমান যখন মারা গেল, তখন সে আমার বলছিল ভাই আমার ছেলেটা তো মারা গেল, ওর ছেলেটা খুব প্রতিভা ছিল। আমি ও বলছি যে আমার ভাই আমার ছেলের প্রতিভা দেখবেন, ওর মা স্কুলে যায় গেলে আমি দেখে যাবো অনলাইনে ক্লাস নিচ্ছে, একটা ক্লাস আমার দেখালে ওর ছেলে ক্লাস নিচ্ছে, সেগুলো কোনো রকম কথা বলতে পারে, গণিতের একটা ক্লাস নিয়ে সে দেখাচ্ছে। আমি বললাম গণিত তোর ছেলে তো শিক্ষার্থীর মতো ক্লাস নেই। তো সেই ছেলে যখন অসুস্থ হয়ে গেল তখন ও আমার বউটা বলেছে যে ভাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আমার ছেলে একটু দোয়া করেন। তো যাই হোক, ওর সে ছেলে নিয়ে সে ইন্ডিয়াতে যে ওরা দুজন যেয়ে বোধহয় সেখানে একবার যে 2 মাস না 3 মাস সেখানে থেকে বললো তো আলহামদুলিল্লাহ ভাই ছেলে একটু ভালো। কিন্তু হঠাৎ করে একদিন ও আমার ফোন দিয়ে বলছে যে ভাই আমার ছেলেটা মারা গেছে। তো আমি খুব দুঃখ পেলাম। তো তার ছেলের স্মৃতিতেই মনির দম্পতি এই বৃত্তি ব্যবস্থা করেছে। তো সেটা তারা ক্লাস 4-এর ছেলে মেয়ে। এখানে আমাদের চৌগাছা সদর ইউনিয়নে 5টা প্রাইমারি স্কুল আছে, একটা বেলগুন্দেপুর, দিগেলসিনে, মরসুমপুর, লস্করপুর, আর একটা হচ্ছে কয়েলপাড়া। তো এই 5টা স্কুলের ক্লাস 4-এ আমরা 5-2 10 জন ছেলে মেয়ে বৃত্তির ব্যবস্থা আমরা করবো। তো এটা বললো যে আপনি যেহেতু ওখানে আছেন এখন আপনি এটার ব্যবস্থা করেন। তখন আমি তানভীর বা আমার সভাপতি রহমত এদের ডেকে বললো, ওরা বললো ঠিক আছে ভাই আমরা সব করবো। তো সেটা ওরা এই করে গত ডিসেম্বর মাসের 24 তারিখ, জানুয়ারি মাসের 24 তারিখ, 23 তারিখে বিভিন্ন স্কুলে গিয়ে পরীক্ষা নিয়ে এখন তারা এখানে প্রাইমারি স্কুলের টিচারদের আমি 5টা স্কুলের প্রাইমারি স্কুলের হেড টিচারদের আমি দাওয়াত করতে বলছিলাম, ওরা তো দাওয়াত দিয়েছে, কিন্তু ওরা শুক্রবার অনেকেই ইয়ে করেছে, শুক্রবার ওনারা আসলে একটু ভালো হতেন। এখানে আমি দেখলাম রেজাল্টগুলো ওরা আমার কাছে দেখলাম কয়ারপাড়া স্কুলের রেজাল্টটা সবচেয়ে ভালো, কয়ারপাড়া রেজাল্ট। এবং সব থেকে খারাপ হচ্ছে লস্করপুর প্রাইমারি স্কুলের রেজাল্টটা খারাপ। মানে আমরা লস্করপুর থেকে যারা আসছেন অভিভাবকরা, আপনাদের পরে যদি ছেলেমেয়ে থাকে তাদেরকে বলবেন লস্করপুর প্রাইমারিতে আমরা যে 2 জনের বৃত্তি দিচ্ছি এরা কিন্তু মূলত পাস করিনি। ও তখন আমার বললো যে ভাই ওরা তো পাস করিনি, আমি কি করবো? তো আমরা যদি মেধা থেকে বৃত্তি দিতাম তাহলে আমাদের বেশিরভাগ বৃত্তিগুলো সব কয়ারপাড়ায় চলে যেত। তো যেহেতু আমরা সব বলে ফেলেছি যে প্রতি স্কুল থেকে 2 জন করে দেওয়া হবে, এই কারণে লস্করপুরের শেষে আমার বললাম যে ঠিক আছে লস্করপুরের প্রথম থেকে যে 2 জন পেয়েছে তাদেরকে তোমরা সিলেক্ট করো। তো লস্করপুরের হাই স্কুলের প্রাইমারি হেড টিচার হলে ওনার আমরা একটু ভালো করে বলতাম, যেহেতু
আমি মনির ববিতা দম্পতিকে আমি তাদের বলছি যে তাদের আমি আহ্বান রাখছি যে এটা তারা যে শুরু করেছে এটা যেন চালিয়ে রাখে এবং তোমাদের সরকার হিসেবে আমাদের ছোট ভাই সম্পূর্ণ সাথে বলে ফেলবে যে মনির যদি ব্যর্থ হয় সেখানে আজ বাংলাদেশ তার পাশে থাকবে। এটা হ্যাঁ, এটা আর বন্ধ করা যাবে না, এটা চলতে থাকবে। কিন্তু আমি আমার যারা আছে এদের আমি বলে দেবো যে আগামীবার ওরা যখন লিডার দেবে তখন বলে দেবে যে ন্যূনতম যদি পাস মার্ক না পায় তাহলে বৃত্তি দেওয়া যাবে না। মানে একটা পরীক্ষা হলে পরীক্ষায় পাস মার্ক পাবে না তাকে বৃত্তি দেওয়া যাবে না। তো এখন আগামীবার থেকে এটা আমরা ইয়ে করে রুলিংটা চেঞ্জ করে কি করা যায়, যারা ভালো করে আর এটা নিয়ে বাড়ানো যায় কিনা মনির থেকেও আমি ওটা বলবো যে এবার খুব পড়ারা খুব করে মানে তামিরের কেউ খুব ইয়ে করেছে, রিকোয়েস্ট করেছে যে আমাদের এখানে স্টুডেন্ট অনেক, আপনারা আমাদের এখানে বাড়িয়ে দেন, দুটো জায়গায় চাকরি করে দেন। ও আমার কাছে সেখান থেকে ফোন দিল যে ভাই কি করা যায়, আমার বললাম না এবার তো উনি বলেছে দুটো করেই থাকবে, তুমি এবার আর বাড়িয়ে না। তো যাই হোক আপনারা ধন্যবাদ, গার্জেনদের আমি অশেষ ধন্যবাদ যে আপনারা আমাদের বাচ্চাদের নিয়ে আসছেন। আর যেসব ছেলেমেয়েরা বৃত্তি পেয়েছে তোমাদের প্রতি শুভকামনা। তোমরা আজ বাংলাদেশের নির্বাহী প্রশাসনের কথা শুনেছো, লেখাপড়া করতে গেলে টাকা পয়সা কোনো ফ্যাক্টর হবে না। তোমরা ভালো করে লেখাপড়া করলে তোমাদের গার্জিয়ানরা তোমাদের হেল্প করবে, যদি তা না পারে তাহলে তোমরা আমাদের অপরাধ সাহায্য বা আজ বাংলাদেশ সাহায্য সেই এলাকার ছেলে হিসেবে সবাইকে দেখবে। আর পরিশেষে আমি যারা আপনারা আসছেন সবাইকে মনির ববিতা দম্পতিদের ছেলে মারা গিয়েছে তার জন্য আপনারা দোয়া করবেন, সে অন্তত স্বর্গবাসী হয়। এবং তার মা আছে, তার মার জন্য দোয়া করবেন। তার বাপ মারা গিয়েছে, তার মা মুরব্বী বেঁচে আছে, তার জন্য দোয়া করবেন, সেজন্য ধৈর্যজীবী হয়। এবং আমি মনিরের ভাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে সে তার ছেলে বা তার বোমা এই ধরনের একটা কার্যক্রম বেদনপুর গ্রামে এটা চালানোর মতো সক্ষমতা তাদের আল্লাহ দিয়েছে। এবং অনেকে তার চেয়ে অনেক টাকা পয়সা, সে বলেছে যে টাকা পয়সা আমার খুব বেশি নেই, কিন্তু এই গ্রামে তার চেয়ে অনেক টাকা পয়সা লোক আছে। কিন্তু এই মানে জনদরদি কাজে মানুষের উপকারের জন্য সাধারণত মানুষ কেউ এগিয়ে আসছে না, আসছে তাহলে আমি খুব ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমি বক্তৃতার জন্য এ পর্যায়ে আমি ভিত্তিক অর্থ সনদপত্র পুরস্কার হিসেবে দেয় এগুলো নিতে একে একে আহ্বান জানাবো। গার্জিয়ান সহ স্টুডেন্টরা এখানে চলে এসেছেন, প্রধান অতিথি অন্যান্য অতিথি যারা আছেন তাদের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে। প্রথমে আব্দুল্লাহ সাবিক।